ছোট দুইজন বাচ্চা নিয়ে ভোর 6:30 থেকে সকাল 10টার মধ্যে রান্নাবাড়া কমপ্লিট করে ঘরদোর গুছিয়ে সমস্ত কাজ কিভাবে শেষ করি এবং কি সকাল 7টার মধ্যে হাজব্যান্ডকে সকালের নাস্তা রেডি করিয়ে আবার বাচ্চাকে পড়াশোনা কমপ্লিট করিয়ে 10টার মধ্যে কিভাবে মাদ্রাসাতে নিয়ে যাই, কোনোরকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ যেভাবে করে থাকি সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি আইডিয়া পাবেন এবং কি কাজের অনেক এনার্জিও পাবেন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় অপর আমার সঙ্গেই থাকবেন, আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করেছি 6টা 20 থেকে। 6টা 20-এ আমার ঘুম ভেঙেছে, উঠে সোজা চলে এসেছি ব্রাশ করার জন্য। ব্রাশ করে আমি সোজা কিচেনে চলে যাব। আমি কিন্তু সকালবেলাতে সকাল আর দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলি, তারপর রাতের বেলা আবার দেখা গেছে হালকা পাতলা কিছু তরকারি আর ভাতটা রান্না করে নেই। তো অবশ্যই আমাকে দুইটা তরকারি তো রান্না করতেই হবে সকাল দুপুর চলে যাওয়ার জন্য। তবে দুইটা তরকারি করলেও সিম্পলের মধ্যেই করার চেষ্টা করি যাতে শর্টকাট করতে পারি, কারণ রোজার বাবাকে 7টা থেকে 7টা 10-এর মধ্যে আমাকে খাবার টেবিলে খাবারটা দিতে হবে, কারণ সে খেয়ে 7টা 20-এর মধ্যে বেরিয়ে যাবে। আমার যদি একটু লেট হয়ে যায়, দেখা গেছে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে রোজার বাবা ডাইনিং টেবিলে বসে খাবারটা খেয়ে তারপর ওখান থেকে হাত ধুয়ে অফিসে চলে যায়। আর পুরুষ মানুষ খেতে খুব একটা বেশি টাইম লাগে না। তো এভাবে করেই চলছে আমার দিনগুলো। আজকে ভাত রান্না করব, আর ভাতটা অবশ্যই আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এতে করে আমার একটু সুবিধা হয়েছে। রাইস কুকারে ভাত হতে আধা ঘন্টা লাগে, অনেক সময় আধা ঘন্টা পুরো লাগেও না, এভাবেই হয়ে যায়। আর এদিক থেকে আমি দ্রুত করে মিষ্টি কুমড়াটা কেটে তারপর ভাজি বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া ভাজি হতেও খুব একটা সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যে আমার ভাত আর ভাজি রেডি হয়ে যাবে। আর মাছটা আমার রাতে ভিজিয়ে রাখতে মনে ছিল না, আমি চেষ্টা করি শোয়ার সময় বা মাঝরাতে ঘুম থেকে সজাগ হলে সেই সময়টা মাছটা বের করে রাখার জন্য। এতে করে কি হয়, সকালবেলা একদমই নর্মাল হয়ে যায় আর আমি দ্রুত করে বসিয়ে দিতে পারি। যেমন আজকে মাছটা আমি আগে বের করে রাখিনি বিধায় কিন্তু আমি মাছটা আরেক চুলাতে বসিয়ে দিতে পারলাম না। তো আমি ভাতের মধ্যে আবার ডিমগুলোকে সুন্দর করে কিন্তু ভীম দিয়ে ধুয়ে নিয়েছিলাম। অনেক আপুরাই আবার বাজেভাবে নেবেন যে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি, অবশ্যই এটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো একটা ডিম আমার জন্য দিয়েছি, একটা শোভানা বাবুর জন্য, আর একটা রোজার বাবার জন্য দিয়েছি। আর রোজা ডিম সিদ্ধ খেতে চায় না একদমই। তো ওকে আমি বিকালের নাস্তায় দেখা গেছে ভাজি পোস বা নাস্তার সাথে অ্যাড করে কোনো না কোনোভাবে ডিম খাওয়ানোর চেষ্টা করি, সিদ্ধ সে কোনোভাবেই খাবে না। তো ভাতও হয়ে গিয়েছিল, ভাজিও হয়ে গিয়েছিল, ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। তো তার আগে রোজার বাবাকে ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম, ডিমটা ছুলে দিয়ে দিলাম আর কি। আর আমার জন্য সিয়াসিড আর তোকমা দানা ভিজিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ নিয়ে আমি আবার এক ফাঁকে ঝটপট খেয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু রোজার বাবা চলে গিয়েছে, কারণ আমি ভাজিটা দেখা গেছে চুলা থেকেই ওনাকে দিয়ে দিয়েছিলাম, চুলাটা অফ করেছিলাম, তো কড়াই থেকেই ওনাকে ভাজিটা দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি আরও কিছু কাজ করে নিয়েছি, আসলে সব কিছু তো ক্যামেরা অন করে করা সম্ভব না। তো এই যে মাছগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়ে তারপর আদা রসুন ব্লেন্ড করে নিব। আদা রসুনটাও ছিলে নিচ্ছিলাম এর ফাঁকে। তো হঠাৎ করে আজকে দেখলাম আদা রসুন শেষ, আমার এটা আগে একদমই মনে ছিল না যে কালকে দিনের বেলা বা রাতের বেলা কাজটা করে রাখবো। তো এই রান্নার ফাঁকে আমি আবার আদা রসুনও কিছুটা ছুলে নিয়েছি। এখন মাছ ভাজতে দিয়ে আমি সেটা ব্লেন্ড করে নিব, আর তারপরে কিন্তু আমি মাছটা রান্না করে ফেলতে পারবো। আর শোভানা বাবু রোজা দুইজনই ঘুমাচ্ছে, তবে একটু পরেই ওরা উঠে যাবে, খুব একটা বেশি লেট করবে না, 8টার দিকেই উঠে যাবে। শোভানা বাবুকে এখন আমি রাতের বেলাতে যে ফিডারটা দিতাম সেটা দেওয়া বন্ধ করে দিয়েছি। কয়েকদিন থেকেই দেখলাম যে ও আর রাতের বেলা ফিডার খেতে উঠছে না। তো মাঝে মাঝে একটু উঠলে আমি দেখা গেছে ব্রেস্ট ফিডিং করিয়ে ওভাবেই ঘুম পাড়িয়ে দেই, কারণ 2 বছর হলে ব্রেস্ট ফিডিং কিন্তু অফ করে দেওয়া সম্ভব, এটা বাচ্চারা তখন একটু বুঝতে পারে। ওদেরকে যে কোনো মূল্যে কয়েকদিন একটু কষ্ট হলেও কিন্তু পরবর্তীতে অফ করে দেওয়া যায়। তবে ফিডার খাওয়ানো বাচ্চাদের কিন্তু সহজে ফিডারটা অফ করা যায় না। তবে শোভানাবাবু নিজে থেকেই দেখছি যে না ফিডারটা আর ওইভাবে চাচ্ছে না, এই কারণে আমিও ফিডারটা আর দিচ্ছি না। তো এভাবে করেই চেষ্টা করতেছি আস্তে আস্তে মাঝরাতে ফিডারটা একদম অফ করে দেওয়ার জন্য। তবে বিকালবেলা ওকে একবার ফিডার দেই আমি,
তো মানে বিকাল বা সন্ধ্যার নাস্তাতে দেই। আর দিনের বেলা দেখা গেছে দুধ কলা ভাত বা কোনো সুজি এগুলো খেলে তখন আমি দুধ দিয়ে রান্না করে দেই। তবে এখনও গরুর দুধটা ওকে দেইনি, ওকে গুঁড়া দুধটাই দিচ্ছি। অনেক আপুরাই আসলে সুবানা বাবুর খাবার তালিকাটা জানতে চাচ্ছে বা ওকে আমি কি কি খাবার খাওয়াই সেটা জানতে চাচ্ছে। এই কারণে আজকের ভিডিওতে চেষ্টা করছি কিছুটা বলে দেওয়ার। সকালের নাস্তায় আমি সুবানা বাবুকে ডিম সিদ্ধ দেই আর সাথে অল্প একটু ভাত নেই, যাতে ও হচ্ছে কুসুমটা দিয়ে ভাত খেতে পারে, কারণ সুবানা বাবু ডিমটা আবার খুব বেশি পছন্দ করে। তো মানে সাদা অংশটা এমনি এমনি খেয়ে নেয়, আর কুসুমের সাথে আমি একটু ভাত দিয়ে একটু পানি দিয়ে নরম করে তারপর ওকে খাইয়ে দিই আর কি। আর এটাই ওর সকালে নাস্তা হয়ে যায়, ম্যাক্সিমাম দিন এটাই থাকে। দুপুরবেলাতে এই যে আমি যে মাছটা রান্না করছি, এখান থেকে মাছ নিয়ে সেটা ধুয়ে তারপর ভাত দিয়ে খাইয়ে দিব। আবার সবজি দিয়ে রান্না করলে সবজি সহ আমি ধুয়ে ভাতের সাথে নিয়ে নেই, সেটা দিয়েই কিন্তু ওকে খাইয়ে দিই। সবজি মাছ এগুলো দিয়ে খাবারটা খাইয়ে দিই। আর সন্ধ্যার দিকে ওই যে বললাম ওকে ফিডার দেওয়া হয় একবার। আর রাতের বেলাতে ওকে সুজি বা দুধ কলা ভাত এগুলো কোনো না কোনো কিছু একটা খাইয়ে দেই। আমি ওর জন্য খুব একটা বেশি ঝামেলাও করি না, এবং কি অনেক এক্সট্রা কোনো খাবারও ওকে দেই না। জাস্ট আমরা রেগুলার যে খাবারগুলো খাই সেখান থেকেই ওকে খাওয়ানোর চেষ্টা করি। আসলে আমার বাচ্চাকে এত এক্সট্রা কোনো কিছু করে খাওয়ানোর মতো সেই সময়টাও নেই। তবে রোজার বেলাতে অনেক কিছুই করে ওকে আমি খাইয়েছি। আর খিচুড়ির যে ব্যাপারটা, এটা হচ্ছে সুবহানা বাবুকে কোনোভাবেই আমি ছোট থেকেই খাওয়াতে পারি না, কারণ খিচুড়িটা ও একদমই পছন্দ করে না। অনেক দিন রান্না করেছি তারপর ফেলে দিয়েছি, এই কারণে এখন আর খিচুড়ি রান্নাও করি না, ওকে খাওয়াইও না। মাছ রান্নাটা করতে করতেই কিন্তু সুবহানা বাবু রোজা দুইজনই ঘুম থেকে উঠে গিয়েছে। রোজা তো আগে ওঠেনি, সুবহানা বাবু উঠে একটু কান্না শুরু করে দিয়েছিল, আর সেই শব্দেই কিন্তু রোজাও উঠে গিয়েছে। পরবর্তীতে দুইজনকেই উঠিয়ে তারপর হচ্ছে আমি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম দুই রুমের রান্নার ফাঁকে ফাঁকেই। আর রোজাকে ব্রাশ করানোর পর আমি কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়াশোনা করছে। এদিক থেকে আমি ডাইনিং টেবিল ক্লিন করে খাবার দাবার সব কিছু রেডি করে তারপর রোজাকে খাইয়ে দিব, সুবহানা বাবুকেও খাইয়ে দিব, এবং কি আমি নিজেও অল্প স্বল্প কিছু খেয়ে নিব। এরপর হচ্ছে দুইজনকে রেডি করিয়ে তারপর মাদ্রাসার জন্য বেরিয়ে পড়ব। তবে কাজ কিন্তু একটা সংসারে মানে কম থাকে না। একটা সংসারের পুরো দায়িত্ব যেহেতু আমার উপরে, আর আমার কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তো এই কারণে কিন্তু সব কাজ আমাকেই করতে হয়। তবে ওই যে ফার্নিচার ক্লিনিংয়ের যে ব্যাপারটা, ওটা কিন্তু আমি একদিন বা দুই দিন পর পর করি। রেগুলার ফার্নিচার ক্লিন করতে পারি না, মানে ওই যে খাট, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, ওয়াল শোকেস, এই ধরনের যে ফার্নিচারগুলো আছে। আর রেগুলার যেগুলো ক্লিন করতে হয়, যেমন ডাইনিং টেবিল, বিছানা গোছানো, বেসিন ক্লিন করা, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলো কিন্তু প্রতিদিনই করতে হয়। রান্নাঘর ক্লিন করা এগুলো আসলে প্রতিদিনই করি। সংসারে কিছু নিত্য প্রয়োজনীয় কাজ থাকে, এগুলো আসলে প্রতিদিন না করলে তো কোনোভাবেই সম্ভব না। এটা আমরা প্রতিটা গৃহিণী আপুরাই জানি। তারপরেও দেখা গেছে অনেক নতুন গৃহিণীরাই কিন্তু অনেক ধরনের প্রশ্ন করে যে কিভাবে আসলে এত কিছু করি বা কিভাবে সব কিছু গুছিয়ে রাখি। এই যে সংসারের অধিকাংশ কাজই কিন্তু আমি সকালবেলা সেরে নিচ্ছি। আর আমি কিন্তু ওদেরকে খাওয়া দাওয়া সব কিছু শেষ করিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ওদেরকে রেডি করিয়ে মাদ্রাসাতে নিয়ে যাব। তো মাদ্রাসাতে রোজাকে আমি দিয়ে বাসায় আসার পর সুবহানা বাবু ঘুমিয়ে যাবে, ও ওই টাইমটাতে ঘুমের জন্য ব্যস্ত হয়ে যায়। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিব। এরপরে আমার ফোনে কিছু এডিটিংয়ের বা ফেসবুকের কিছু কাজ থাকে, সেগুলো আমি কমপ্লিট করে তারপর দেখা গেছে কাপড় চোপড় ধুয়ে আবার সুবহানা বাবুকে গোসল করিয়ে নিজে গোসল করে ফেলি 1টার মধ্যে। তো এরপরে আবার রোজার বাবা আসার পর আমি দুপুরের খাওয়া দাওয়া থাকে সেগুলো কমপ্লিট করে তারপর আবার সুবহানাকে ঘুম পাড়াই। আবার 4টা 15-তে রোজার ছুটি হয়, সেই সময় রোজাকে আনতে যাওয়ার থাকে, সেটা করি। রোজাকে নিয়ে আসার পর ওকে গোসল করিয়ে দিই, আবার ওদের জন্য নাস্তা তৈরি করি, পার্সেল প্যাকিং থাকলে সেগুলো করি। আবার এর মাঝে মাঝে তো ফোনের কাজ টুকটাক থাকে, কাস্টমার হ্যান্ডেল করার ব্যাপার থাকে, এই সব কিছু কিন্তু একা হাতেই করি। আর বাচ্চাকে খাওয়া দাওয়া করানো, ওকে টেক কেয়ার করা, এগুলো তো থাকেই। আবার সন্ধ্যার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে রান্না করতে চলে যেতে হয়, কারণ অনেক দিন আছে আপনাদের ভাইয়া সন্ধ্যার পরপরই চলে আসে, আবার কিছুদিন আছে 8টা 8:30টাও বাজে। তবে আপনাদের ভাইয়া যে টাইমেই বাসায় আসুক না কেন, সে কিন্তু তখনই রাতের খাবারটা খেয়ে ফেলবে, কারণ আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাতের খাবারটা শেষ করে ফেলার। তো তারপরে দেখা গেছে ঘুমানোর আগে আবার টুকটাক ঘরে ফল ফ্রুটস এটা সেটা থাকে, সেগুলো আর কি খাওয়া দাওয়া করা হয়। আর আমরা চেষ্টা করি মানে 10টার মধ্যে বেডে চলে যাওয়ার জন্য, কারণ সারাদিন কঠোর পরিশ্রম করে বিছানায় কিন্তু একটুও যাওয়ার সময় থাকে না। আর রোজার বাবাও সেই 7টার দিকে অফিসে চলে যায়, বাসায় আসতে আসতে রাত। তো তারও যেহেতু কোনো রেস্টের সুযোগ নেই, তো এই কারণে
কারণে আমি চেষ্টা করি 9:30 10টার মধ্যে বাচ্চাদেরকে বেডে নিয়ে যাওয়ার জন্য, এরপর ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। আর ওদেরকে ঘুম পাড়ানোর পর দেখা গেছে আমার কিছু ফোনের কাজ টাজ থাকে, তো ওগুলো তারপরে আমি করি। আমার ঘুমাতে ঘুমাতে দেখা গেছে 11টা 11:30, মাঝে মাঝে 12টাও বেজে যায় আর কি। এটা আসলে মানে নিজের ঘুম আসা না আসার উপরে ডিপেন্ড করে। তো অনেক সময় আছে আবার বাচ্চাদের সাথেও ঘুমিয়ে যাই, আবার অনেক সময় ঘুম ধরে না, তখন শুয়ে শুয়ে ফোন দেখি। এভাবে করেই আসলে দিনগুলো পার হচ্ছে। আমি আজকে সকাল 6:30 থেকে একদম 10:30 বা 10টা পর্যন্ত আমার কাজের রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি মুখে কিন্তু আমার 24 ঘন্টারই একটা রুটিন বলে দিলাম। এতে করে যেসব আপুদের মনে অনেক প্রশ্ন থাকে, আশা করি তারা মানে অনেক বেশি ধারণা পাবেন এবং কীভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে গুছিয়ে করতে পারবেন, আশা করছি তারা বুঝতে পারবেন। যেসব আপুদের আমাদের মতো এক্সট্রা কোনো বিজনেসের কাজ নেই বা ইউটিউবিং বা ব্লগিংয়ের কাজ নেই, তাদের কিন্তু হাতে বেশ অনেকটা সময়ই থাকে সংসারের কাজগুলো সেরে নিয়ে। তারা কিন্তু চাইলে অনায়াসেই বিকালবেলা একটু ঘুমাতে পারবেন বা দিনের বেলা শুয়ে বসে রেস্ট করতে পারবেন, যদি আপনারা গুছিয়ে কাজ করতে জানেন। আর গুছিয়ে কাজ করতে না জানলে কিন্তু সারাদিনেও কাজ করে কোনোভাবে শেষ করতে পারবেন না। তো এই যে দেখেন, ডাইনিং টেবিলটা ক্লিন করার পর আমি কিন্তু কিচেনে যে থালা বাসনগুলো ছিল সেগুলোও ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরের যে চুলা, তারপর হচ্ছে কাউন্টার টপ, সব কিছুই কিন্তু ক্লিন করে নিচ্ছি। এই যে সকালবেলা যে কাজগুলো আমি করছি, এখানে কিন্তু মানে ক্যামেরাতে 10-15 মিনিট হলেও এটা কিন্তু করতে আমার পুরো এই কয়েক ঘন্টাই লেগে গেছে। তবে সবাই কিন্তু এই সময়ের মধ্যে এত কাজ করতে পারবে না। যারা গুছিয়ে কাজ করতে পারে তারা অনায়াসেই করতে পারবে, যারা গুছিয়ে করতে পারে না তারা কিন্তু কোনোভাবেই করতে পারবে না। কারণ আমি সুবহানা বাবুকে খাওয়াতে বসলেই সেখানে আমার আধা ঘন্টা চলে যায়। আবার রোজাকেও আমার হাতে তুলে তারপর খাবারটা খাইয়ে দিতে হয়, সেও হাত দিয়ে খাবার খেতে পারে না। তো বুঝতেই পারেন যে আসলে সময় কিন্তু একদম ঘড়ির কাঁটা মাপা সময়, ঘুরতেই থাকে। তবে আমাকে কিভাবে যে দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতে হয় এটা শুধুমাত্র আমিই জানি। আসলে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ি সকালের এই ধকলটাতে, সকালের এই কাজটাতে। তবে ওই যে ওকে মাদ্রাসাতে দিয়ে আসার পর সুবহানা বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি একটু শুয়ে যে ফোনের কাজটা করি, ফোনের কাজটাও হয়, সেই সময় আমার একটু রেস্টও হয়, এই আর কি। তো এই যে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করার পর রোজাকে রেডি করাবো, সেই সময় আমি আবার দেখলাম যে ওর মাথায় তেল দেওয়া নেই। কয়েকদিন থেকেই তেল দেওয়া হচ্ছে না। আজকে রাতে তেল দেওয়ার কথা ছিল, তবে সেটাও আর মনে ছিল না। তো এখন ভাবলাম তেল না দিয়ে দিলে হবেই না, তো এখন তেল দিয়ে দিচ্ছি। ও বিকালে মাদ্রাসা থেকে আসার পর ওকে হচ্ছে গোসলের সময় শ্যাম্পু করিয়ে দিব। আর এর মধ্যে কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলেছি। যেসব আপুরা তার বাচ্চাদের চুলগুলো বড় করতে চাচ্ছেন, কোনোভাবেই বড় হচ্ছে না, চুল উঠে যাচ্ছে এবং কি পাতলা অনেক, তো তারা অনায়াসেই কিন্তু আমাদের কাছ থেকে রোজা হেয়ার অয়েলটি নিতে পারেন। রোজা হেয়ার অয়েল কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। আমাদের এই তেলটা 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে বড় ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আর সবার চুলে কিন্তু 100% গ্যারান্টি সহকারে সকল ধরনের সমস্যা দূর করবে। অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। এছাড়াও আমাদের বিজনেস পেজ রোজা রকমারি স্ক্রিনশট আমি দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা আমাদের পেজটিও ভিজিট করে সেখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন। আল্লাহর রহমতে আমাদের হাজার হাজার কাস্টমারদের মধ্যে কিন্তু একজন আপু এখন পর্যন্ত ব্যাড রিভিউ দিতে পারে নাই। আল্লাহর রহমতে যেসব আপুরা ব্যবহার করেছে সবাই 100% চুলের সকল ধরনের সমস্যা দূর হয়েছে এবং কি সবাই অনেক বেশি উপকার পেয়েছে। তো যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন, ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। আশা করছি আপনারাও অনেক বেশি উপকার পাবেন। এরপর কিন্তু আমরা তিনজনই রেডি হয়ে রোজাকে মাদ্রাসাতে দিতে এসেছি। আর রোজাকে মাদ্রাসাতে দেওয়ার পর আমি সুবহানা বাবুকে নিয়ে একটু ফার্মেসিতে এসেছি। এখান থেকে সুবহানার জন্য একটা মেডিসিন নিতে হবে ঠান্ডার জন্য আর কি। তো এরপর বাসায় চলে যাব। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার প্রিয় আপুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।